হাসনাত আব্দুল্লাহ বড় ধরনের বিপদেই পড়ে গেলেন বোধহয়। এবার তার সহকর্মী সার্জিস আলম তার বিরুদ্ধে দাঁড়ালেন। হাসনাতের ফেসবুক স্ট্যাটাস যেটাকে নিয়ে দেশ উত্তপ্ত হলো, দেশকে উত্তপ্ত করে দিলেন, সেনাবাহিনীর বিপক্ষে অনেককে খেপিয়ে তোলার চেষ্টা করলেন, সেটা যে একটা মিথ্যাচার, প্রায় বেশিরভাগটুকুই যে মিথ্যাচার, সেনাপ্রধানকে অপমান করার একটা হীন চেষ্টা, সেটা সার্জিস আলমের আজকের স্ট্যাটাসের মধ্য দিয়ে একেবারে পরিষ্কার হয়ে গেছে। সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহর সেই পোস্টের বিরোধিতা করে, যদিও তিনি বিরোধিতা শব্দটা লেখেননি, লিখেছেন কিছু সংযোজন, বিয়োজন, কিছু দ্বিমত, এরকমভাবে লিখেছেন। লিখে হাসনাতের যে অ্যাটিটিউড লিখার, সেই অ্যাটিটিউডের বিরোধিতা করেছেন। বলেছেন ফেসবুকে যেভাবে হাসনাত লিখেছে সেভাবে লেখার বিষয় এটা না। আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এদিকে আর এক আলোচিত সমালোচিত সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সার্জিসের স্ট্যাটাসের কমেন্টে গিয়ে লিখেছেন আর এক মারাত্মক কথা। কি হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে? আদতে এনসিপি কোন দিকে এগোচ্ছে? সামনে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল কিনা এই ঘটনার মধ্য দিয়ে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম, হাসনাতের যে স্ট্যাটাস দেশকে উত্তপ্ত করলো, যে স্ট্যাটাসকে ঘিরে শাহবাগে সমাবেশ ডেকে জনসমুদ্রে পরিণত করার চেষ্টা করা হলো এবং সেই চেষ্টা ব্যর্থ হলো। তারপরে গতকালকে দেখলাম হাসনাতের ইউটার্ন। হাসনাত সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চান না, এরকম মন্তব্য করলেন। তারপরে সার্জিসের ইউটার্ন দেখলাম। সার্জিস একটা ইফতার পার্টিতে মন্তব্য করলেন, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো মতবিরোধ নেই, সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে আমরা জড়াতে চাই না, তাদের সঙ্গে সুসম্পর্ক আছে। এরকম স্ট্যাটাসের পরে আজকে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসের বিরোধিতা করে ফেসবুকে দীর্ঘ এক উপন্যাস লিখলেন সার্জিস আলম, যেটা হয়তো অনেকেরই এরই মাঝে চোখে পড়েছে। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব সার্জিসের, যেখানে হাসনাতের বিরোধিতা করে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত দিয়েছেন। সার্জিস সবথেকে যে গুরুত্বপূর্ণ কথাটা শেষ দিকে বলেছেন, সেটা হচ্ছে হাসনাত যে কাণ্ডটা করেছে, এই মিটিংয়ে যেটাই হোক না কেন, যে কথাই হোক না কেন, সেই কথা ফেসবুকে লিখে হাসনাত যে কাণ্ডটা করেছে, তাতে করে এর পরবর্তীতে এনসিপি কিংবা আমাদের সঙ্গে কোনো ধরনের কোনো স্টেক হোল্ডার কোনো মিটিং করতে আগ্রহী হবে না, তারা ভয় পাবে। কেউ যদি আমাদের সঙ্গে মন খুলে প্রাণ খুলে কথা না বলে, তাহলে সেটা আমাদের জন্যই দুর্ভাগ্যজনক। তার মানে সার্জিসের উপলব্ধি হয়েছে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন এক স্ট্যাটাসের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ। এবং সেই স্ট্যাটাস যে তার মানে যারা পীর আউলিয়া যাদেরকে মানেন, সেই পীর আউলিয়াদের প্রেসক্রিপশনেই যে সেই স্ট্যাটাস দেয়া হয়েছে, সেটা এখন স্পষ্ট। এদিকে সেনাবাহিনীর অবস্থান তো আর বাইরে থেকে বোঝা যাবে না, বাইরে থেকে তারা বুঝতেও দেবে না। সেনাবাহিনীর কঠোর অবস্থান হাসনাতকে ইউটার্ন করতে বাধ্য করেছে, সত্য কথা বলতে বাধ্য করেছে সার্জিসকে, এবং সার্জিস অবশেষে সত্য কথা বললেন। সার্জিসের সত্য কথা বলার আগে সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেত্র নিউজ গোমরটা ফাঁস করে দিয়েছিল। নেত্র নিউজের দিকে একটু তাকাই। সুইডেন ভিত্তিক এই নেত্র নিউজ গতকালকে প্রথম এই গোমরটা ফাঁস করে দিয়েছে এবং তারা বলেছে যে এই বৈঠকটা হয়েছে সেনাপ্রধান, মানে প্রথম ইনফরমেশনটা যেটা দিয়েছে, যেটা হাসনাত আব্দুল্লাহ লিখেননি, যে কার সঙ্গে বৈঠক হয়েছে, কোন অফিসারের সঙ্গে বৈঠক হয়েছে, সেটা নেত্র নিউজ প্রথম ফাঁস করেছে। সেনাপ্রধানের সঙ্গে এই দুইজনের বৈঠক হয়েছে এমনটা বলা হয়েছে। এবং তারা আইএসপিআর থেকে আনুষ্ঠানিক তো মানে কোনো বিবৃতি না দেয়া হলেও তারা ভেতরে যোগাযোগ করে আইএসপিআর থেকে, সেনাবাহিনীর সোর্স থেকে তারা খবর জোগাড় করেছে। এবং খবর জোগাড় করে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এই দুজনকে সেনাবাহিনী থেকে ডেকে নেওয়া হয়নি। তারাই একের পর এক সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করছিল, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ চেয়ে যোগাযোগ করছিল যে তারা সাক্ষাৎ চায়। এবং যেটা সার্জিস আলম তার স্ট্যাটাসেও স্বীকার করেছেন যে 25 ফেব্রুয়ারি যে ভাষণটা সেনাপ্রধান দিয়েছিলেন, এনাফ ইজ এনাফ,
এই যে হুমকিগুলো দিয়েছিলেন সেটার পরে সার্জিস নিজে থেকেই সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে এবং সেনাপ্রধানের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে। তারই ধারাবাহিকতায় 11ই মার্চ তারা সুযোগ পায় সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে। যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে 3 জনই ছিলেন, সেনাপ্রধান, হাসনাত এবং সার্জিস। সেটাও নেত্র নিউজ এবং সার্জিস আলম দুজনই দুই তরফ থেকেই আমরা নিশ্চিত হয়েছে। নেত্র নিউজ যেটা বলছে সেটা হচ্ছে যে সেনানিবাসের খোদ ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11ই মার্চ বৈঠক হয়েছিল এমনটা স্বীকার করেছে তারা। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে চাপ প্রস্তাব প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ এবং তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহে ওই বৈঠকটি হয়েছিল বলে সেনানিবাস থেকে জানানো হয়েছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। শুক্রবার হাসনাত আবদুল্লাহর এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয়। একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বই, অন্য কিছু নয় বলে তারা মন্তব্য করেন। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দেয়া হয়। হাসনাতের এই গল্পটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি, তিনি রাজনীতি করার জন্য এই কাজ করেছেন এবং এটা হাস্যকর, অপরিপক্ক মস্তিষ্কের কাজ, এমনটা সেনা সদর থেকে বলা হয়েছে। সেনা সদর থেকে যখন এই কথাটা বলা হলো, নেত্র নিউজ, সুইডেন ভিত্তিক এই গণমাধ্যম নেত্র নিউজ যখন সেটা ফাঁস করে দিল, তখন আসলে আর সার্জিস হাসনাতদের করার কিছু ছিল না। তারা সেনাবাহিনীর চাপে পড়েছে কিনা সেটা তো ভেতরের খবর, সেই ভেতরের খবরটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে কিছু তো হয়েছেই। সত্য বলতে যেহেতু সার্জিস বাধ্য হয়েছেন এবং সার্জিস যে সত্য কথাটা বলেছেন সেই সত্য কথার পরতে পরতে হাসনাত আক্রান্ত হয়েছেন এবং শেষে হাসনাতকে তিনি সান্ত্বনাও দিয়েছেন। সার্জিস বলেছেন, সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি। আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজনের যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতার কারণে, ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেটা তিনি যাননি। এরপরে লিখেছেন, প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি। এটা স্পষ্ট হয়েছে যে সেনানিবাস তাদেরকে ডেকে নেয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন, বললেন এনাফ ইজ এনাফ, সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি যোগাযোগ করেন এবং এই মিটিংয়ের ব্যাপারটা ঘটে। তিনি বলেন যে আমার জায়গা থেকে সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ যেটা বলেছেন যে তাদেরকে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে, ভারতের প্রস্তাব তাদেরকে দেওয়া হয়েছে, সেটা সার্জিস পুরোপুরি অস্বীকার করলেন, বললেন যে এরকমটা ঘটেনি। তিনি বলেছেন যে যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন, পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্লেষণ করেছিলেন। হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে না হবে, এগুলো নিয়ে কথা হয়েছিল। কিন্তু যে টোনে হাসনাতের ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশনটা অতটা এক্সট্রিম ছিল না, তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড বা সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজন সেটা সরাসরি অভিমত আকারেও এসেছিল। হাসনাত তার বক্তব্যে আরেকটা বিষয় উল্লেখ করেছে যে আলোচনার এক পর্যায়ে বলি যে দলই ক্ষমতা যে দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন। অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ।
সেনাপ্রধান নাকি রেগে গিয়ে বলেছেন, ইউ পিপল নো নাথিং, ইউ লাইক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের থেকে অনেক বেশি। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন, এখানে এই সরাসরি এটা না পড়ে বরং বিশ্লেষণে যায়। হাসনাত বলেছে যে আমরা এক পর্যায়ে রেগে মিটিং ছেড়ে চলে আসি, সেখান থেকে বের হয়ে চলে আসি, মিটিং আর করি নাই, একপাক্ষিকভাবে আমরা চলে আসি। সার্জিস আলম বলছেন যে একপাক্ষিকভাবে মিটিং শেষ করেছেন সেনাপ্রধান মিটিং শেষ করে মিটিং ওইভাবেই ওই অবস্থায় রেগে গিয়ে তিনি বেরিয়ে গিয়েছেন। আমরা যখন গিয়ে গাড়িতে উঠছিলাম তখন সেনাপ্রধান অনেকটা কি বলবো, অভিভাবকের স্বরে তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন যে সার্জিসের যে কথাটা সেটা হচ্ছে, সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশনে শেষ বেলায় গাড়ির কাছে দাঁড়িয়ে সেনাপ্রধান এই কথা আমাদেরকে বলেছেন। এদিকে শাহবাগে যে হাসনাত ওয়াকার যে মিছিল হয়েছে, এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না, এমনটাও সার্জিস আলম বলেছেন। অর্থাৎ শাহবাগে যে কাণ্ডগুলো হয়েছে, যে মিছিল হয়েছে, সেনাপ্রধানের বিরুদ্ধে যেভাবে উস্কানি দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যাশা করেন না, সেগুলো ভুল, এমন কথাও সার্জিস আলম বলার চেষ্টা করেছেন। এসবের পাশাপাশি আমি ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই। আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার এটিই সঠিক বলে মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখে। আমাদের সাথে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে পারতাম, সেই অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতেও পারতাম। অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সঙ্গে ঐক্যমত্য না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকেই দাবি করতে পারতাম। কিন্তু যেভাবে এগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি, বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়বে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এটা লিখে, যেটাই ঘটুক না কেন, যেভাবে লিখেছে সেভাবে ঘটেনি, সেনাপ্রধান সেভাবে বলেনি, একেবারে স্পষ্টভাবে সার্জিস বলেছেন যে হাসনাতের সে নিজের মতো করে বুঝে নিয়ে লিখেছে এবং তার ফেসবুকে লেখাটা ঠিক হয়নি, ভুল হয়েছে। ফেসবুকে লিখে সে এনসিপির বরং দুর্যোগ ডেকে এনেছে। এটা এনসিপির জন্য খারাপ হবে, আমাদের জন্যও খারাপ হবে, এবং ভবিষ্যতে কেউ আমাদের সঙ্গে মিটিং করতে চাইবে না, আমাদের সঙ্গে কথা বলতে চাইবে না, যদি আমরা গোপনীয়তা রক্ষা করতে না পারি। এই স্ট্যাটাস আরও বড় স্ট্যাটাস। এই স্ট্যাটাসের কমেন্টে গিয়ে আর এক সমন্বয়ক, সাবেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তিনি কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন সেটা হচ্ছে যে একটু পড়ে শোনাই। দুইজনের একজন মিথ্যা, এভাবে তিনি স্ট্যাটাসে লিখেছেন। বলেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুইজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন। আব্দুল হান্নান মাসুদ একেবারে স্পষ্টভাবে বলেছেন, যেটা গণমাধ্যমের শিরোনামও হয়েছে, বলেছেন দুইজনের যে কোনো একজন মিথ্যা কথা বলছেন। তাহলে মিথ্যা কথা কে বলছেন? হাসনাত আবদুল্লাহ মিথ্যা কথা বলছেন?